উপস্থিত আমাদের পার্টির খুলনা জেলার সংগ্রামী লড়াকু নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় বোনেরা ভাইয়েরা এবং প্রিয় খুলনাবাসী, আমি কথার শুরুতেই আপনাদের সকলকে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই বৃষ্টির মধ্যেও এখানে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, এই খুলনাতে আজকে সারাদিন কিভাবে কাটলো, এই বৃষ্টি এই রোদ, কখন কি হবে জানি না। আমরা এখানে বসে আছি, কিন্তু যে কোনো সময় ঝপঝপ করে বৃষ্টি হতে পারে, কিন্তু তার মধ্যেও আমাদের পথ চলা থেমে থাকে না। আমাদের পথে চলতে হয় এবং আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেইখানে পৌঁছানোর জন্য দৃঢ়তার সাথে এগোতে হয়। এইটা যেমন আজকে খুলনার সামান্য চিত্র, ঠিক একইভাবে আমাদের দেশের রাজনৈতিক আকাশের দিকে দেখলে আমরা দেখব এই একই ধরনের চিত্র আমরা দেখতে পাই। আমি খুব একটা বড় ক্যানভাসে আজকের এই সভায় আলোচনা করতে চাই না, সামান্য দু একটা কথা বলতে চাই। উদ্বোধনের শুরুতে মুক্তিযুদ্ধের কথা বলেছিলাম। এখানে যারা আছেন আমার ধারণা সবাই বা দু একজন ছাড়া আপনারা এই খুলনাকে চেনেন। আমার হাতের ডান পাশে ঠিক এই জায়গাটিতে এইখানে একটা স্তম্ভ ছিল, আপনারা জানেন। এক সময় সেইটাই এখানে পার্কের কেন্দ্র হিসাবেই পরিচিত ছিল, আর ওই বাঁ পাশের জায়গাটা ছিল হাদিস পার্ক। আমরা জানি সেখানে একটা স্মৃতিসৌধ ছিল। আমি এই কথা অনেকবার বলেছি, আজকে সেটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। এই যে কৃত্রিম ভাবে পাকিস্তান ভাগ হবে, ভারত এবং পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হব, কমিউনিস্টরা ওই সময় বলেছিল যে অবৈজ্ঞানিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে আজকে ভারত পাকিস্তান ভাগ করা হচ্ছে, এইটাই মানুষের মুক্তি আসবে না। এই কথা বলে তৎকালীন সময় তরুণ নেতা, তরুণ কমিউনিস্ট কমরেড রতন সেন, আমাদের অভিভাবক খুলনার নেতা, তিনি এই গান্ধী পার্কে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন 1942 সালে। এখানে দাঁড়িয়ে অনেকে হয়তো জানেন, রতনদাকে যারা দেখেছেন, কপালে একটা কাটা দাগ ছিল। পাকিস্তানের মোহে উন্মুক্ত কেউ কেউ যারা উন্মত্ত ছিল, তারা এই কথা বলার পরে পাথর ছুঁড়ে মেরেছিল রতন সেনের কপালে। আমাদের পাশে পার্টি অফিসের গলি, ওইখানে ডাক্তার অতুল দাস বসতেন, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট, অনেকে চেনেন। তখন অনুশীলন বাহিনী লাঠি নিয়ে রেডি ছিল, যারাই কমিউনিস্টদের উপর আঘাত করবে পাল্টা আঘাত হানাবে। 1942 সালে অপেক্ষা করছিলেন ডাক্তার অতুল দাসের বাহিনী, নির্দেশ কেন যায় না। রতন সেনের কপাল থেকে রক্ত ঝরেছিল। কিছুক্ষণের মধ্যেই কমিউনিস্টরা সিদ্ধান্ত দিয়েছিল, যারা আঘাত করেছে পাল্টা আঘাত করে ওদেরকে তাড়িয়ে দাও। এই পার্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছিল, কমিউনিস্টদের নিয়ন্ত্রণে ছিল 42 সালে। কমরেড এবং বন্ধুগণ, এই ধরনের চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে কমিউনিস্টরা পথ চলছে। মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করতে হলো, তার আগে কমিউনিস্টরা ওই 52 সাল থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, প্রতিটি পদে পদে নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাদের গণসংগঠনকে সামনে রেখে দেশে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। আপনাদের ইতিহাস জানা আছে, মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী নিজস্ব নামে সংগ্রাম করেছিল। সমাজতন্ত্র আমাদের লক্ষ্য, এর থেকে আমরা বিচ্যুত হইনি। আজকে 54 বছর পেরিয়ে গেছে। ক্ষমতায় যারা ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমরা কমিউনিস্টরা এই কথা জনগণের কাছে কেন পারেনি, এইটা বলতে যেটা বলেছি আমার ধারণা হয়তো ভালোভাবে বোঝাতে পারেনি। আমরা বলেছি, আপনি যতই ভালো আকাঙ্ক্ষা করেন না কেন, একজনকে ক্ষমতায় দেওয়ার পর এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। কেন? যদি এই কেনটা না বোঝেন। আমরা খুব সাধারণ করে বলি যে আপনি একটা তেঁতুল গাছ লাগাইলেন,
এবং আশা করলেন, ওইখানে পানি দিলেন, প্রয়োজনে সার দিলেন, আকাঙ্ক্ষা করলেন, বললেন যে বাবা তেঁতুল গাছ, তুমি আমাকে একটু মিষ্টি আম দিও। ওইটা কোনোদিন হয়? তেঁতুল গাছে মিষ্টি আম হয় না বুঝি, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যাদেরকে ক্ষমতায় দেয় ওরা কোন শ্রেণীর স্বার্থ রক্ষা করে ওইটা বিবেচনা না করে আমি যদি আকাঙ্ক্ষা পোষণ করি, ওই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, 54 বছরও সেটা হয় না। আমার কথার সাথে হিসাব মিলিয়ে দেখুন, মুক্তিযুদ্ধের পরে আকাঙ্ক্ষা নিয়ে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, অল্প দিনের মধ্যে তারা কি মধ্যে ঢুকে গেল। এইখানে অনেক প্রবীণরা আছেন, আমরা তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং অন্যরাও মিলিয়ে তাদের সাথে কিছুদিনের জন্য আমরা ছিলাম, কিন্তু দেখলাম লুটপাটকারী স্বর্গরাজ্যে তারা এই দেশটাকে পরিণত করতে চায়। আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিটি মুহূর্তে আমাদের এই মুক্তিযুদ্ধকে যাতে আমরা তার থেকে পিছপা হই তার জন্য চেষ্টা চালিয়েছে। তারা সুযোগ পেয়েছে ক্ষমতাসীনদের এই সব অপকর্মের জন্য। তারপরে জানেন 75-এর 15ই আগস্ট দেশকে প্রতিক্রিয়াশীল ধারায় নিয়ে যাওয়ার পরে এরপরে একের পর এক যারা ক্ষমতায় এসেছে ওই মুক্তিযুদ্ধের দাবিদার সহ অন্যরা, তারা কিন্তু ওই পেছন থেকে আর সামনের দিকে আগাতে পারে। তাই আমাদেরকে 90 একটা গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে। আর সর্বশেষ 2006-08 মনে আছে, আরেকটা ঘটনার মধ্য দিয়েই অন-11 সরকার আসলো, গণতন্ত্রের যাত্রা ব্যাহত করছিল বলেই আবার ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে হলো। মন্দ হোক আর ভালো হোক, 8 সালে একটা ভোট হলো, কিন্তু 8 সালের ভোটের পরে আমরা দেখলাম ক্ষমতায় যারা আছে তারা মনে করছে এইটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা যায় কিনা। এমনি তো আমাদের এমপি সাহেবরা তারা কি করে সে আলোচনা আমি নাই বা গেলাম, ওনারা একটা চিরস্থায়ী বঙ্গবন্ধু কায়েম করতে চাইলেন এবং বাইরে ঘোষণা করলেন, মানুষকে প্রস্তুত করলেন 41 সাল পর্যন্ত নিশ্চিত, 35 সাল তো একেবারেই। কি শুনেছেন না আপনারা? এইটা করতে যে রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে দিল, আমলা, সামরিক, বেসামরিক আর গোষ্ঠীর হাতে ক্ষমতাকে কুন্দিবদ্ধ করে দিল। ওই দেশি বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশসমূহ তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভাগ বটরা দেওয়ার রাজনীতি তারা শুরু করলো। এইটাকে অব্যাহত রাখতে যে 14, 18 এবং 24-এর নির্বাচন কি ঘটনা ঘটলো আপনারা জানেন। আমাদের দেশের মানুষ অন্তত পক্ষে মুখিয়ে থাকে যাচ্ছে আমার কথা না শুনে আমি ভোটের সময় দেখে নেব, গোপন ঘরে যে একটা ভোট দিতে পারো, সে কিন্তু আশায় বুক বেঁধে থাকে 5 বছরের জন্য। সেইটাও ভেঙে দেওয়া হলো। আমরা তখন থেকেই বলেছিলাম, এখন না 14 সালে বলেছিলাম, আমি আপনাদেরকে জানার জন্য বলি, আমরা 14 সাল থেকেই দেশ একটা ভয়াবহ বিপদে পড়ে যাবে বুঝতে পেরে কমিউনিস্ট পার্টি এবং আমাদের আরেকটা দল বাসদ, তখন আমরা 2 দল মিলে কাজ করি। আমরা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছিলাম যে দেখেন আপনাদের সাথে নীতির পার্থক্য আছে, কিন্তু দেশটা অন্তত পক্ষে মেলা খারাপ জায়গায় না যায়, এই জন্যে নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নেয় এবং তাদের অধীনে নির্বাচন দেয়। আর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তার কাছে যে আমরা বললাম আন্দোলন করার অধিকার আমাদের সবার আছে, জ্বালাও পড়ার অধিকার নাই। আর 71-এর ঘাতক ওই রাজাকারদের নিয়ে আন্দোলন করলে ওইটা কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় না, ওদেরকে বাদ দিয়ে আন্দোলনে শরীক হন। এই সাধারণ মানুষ বলে কাঙালের কথা পাশি হলে ফলে। 14 সালে আমাদের কথা শোনা হলো না। কি ঘটলো জানেন? বিনা ভোটে সরকার গঠন হয়ে গেল। 18 রাতে ভোট হলো আর 24-এ আমিয়ার নামের নির্বাচন হলো। আমরা সংগ্রাম করতাম। আমার মনে আছে এই খুলনাতে হাদিস পার্কে বক্তৃতা করার পরে রাস্তায় হাঁটতে গেলে খুলনার মানুষ আমাকেই ডেকে বলেছে, ভাই যাই বলেন না কেন এদের পরিণতি যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, মানুষের মুখে মুখে এটা চলে এসেছিল। পরিণতি আমরা দেখলাম 24-এর গণ অভ্যুত্থানে কোথায় গেল।
এই কোথায় গেল আমরা জানি, কিন্তু কমিউনিস্ট পার্টি তার আগে থেকে আমরা যে কথাগুলো বলেছিলাম আমাদের বাম জোটকে সাথে রেখে 3টা কথা সামনে এনেছিলাম। প্রথম বলেছিলাম দুঃশাসন হটাতে হবে, কারণ এই যে হচ্ছে এটা কোনো ব্যক্তির ব্যাপার না, এইটা পুরো একটা দুঃশাসনকে হটাতে হবে। আমরা বলেছিলাম এর থেকে মুক্তি পেতে গেলে ব্যবস্থা বদল করতে হবে। 3 নম্বর বলেছিলাম এই কাজটা করার জন্য নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ করে তুলতে হবে। এইটাকে নিয়ে আমরা সংগ্রাম সূচনা করেছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক 24 সালে এসে আমরা সবাই এই আন্দোলনে থাকলাম, কিন্তু আন্দোলনের সামনের দিকে যারা চলে আসলো তাদের চেহারা এখন উন্মোচিত। আজকেও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনেক মুক্তিযোদ্ধা বন্ধুরা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটা কর্মসূচি করতে গিয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী বম সন্ত্রাসীরা তাদেরকে ওই সভা থেকে বের করে টেনে হিসেবে বের করে রক্তাক্ত করে দিয়েছে। আমি যখন খুলনার পথে শুনলাম, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললাম দুপুরের দিকে, আমাকে বলা হলো একটু দেরি করেন, ছেড়ে দিচ্ছি। আমি জানি না কি ঘটেছে, কিছুক্ষণ আগেও সর্বশেষ আমি খবর পেলাম ডিবি অফিসে বসে কি নাকি লেখাপড়া চলছে, যারা মব সন্ত্রাস করলো তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা নেওয়া হলো না। এই ঘটনা আজকে সারা বাংলাদেশে ঘটে। আমরা 5ই আগস্ট ওই গণঅভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতি দিয়ে বলেছিলাম পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আর 5 তারিখের সন্ধ্যায় বিবৃতি দিয়ে আমাদের বলতে হয়েছিল মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশ এই পর্বে চলে এসেছে। তার মানে কথা হলো এই, যদি নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি না থাকে আর যদি ব্যবস্থা বদল করতে না পারি, মানুষের মুক্তি নাই, এটা এবারও প্রমাণিত হলো। বন্ধুগণ, আমি এ বিষয়ে আর 2-1টা কথা বলতে চাই এই ব্যবস্থা বদল এবং এই প্রসঙ্গে। আপনারা নিশ্চয়ই সম্প্রতিকালে শুনেছেন, একটা শুনছেন না সংস্কার সংস্কার এইসব নিয়ে অনেক কথা। সংস্কার অনেকগুলো কমিটি হয়েছে, আমরাও তাদের সাথে মিটিং করি, দেখেছেন না? এর আগে 3 দিন করলাম, আরে এক নাগারে 23 দিন করলাম। আমি তো 22 দিনই ছিলাম এক নাগারে পার্টির পক্ষ থেকে। এখন ভাই কি করব, সবাই মিলে যখন একটা মজলিসি বসে তখন তো একটু বসতেও হয়। আমরা প্রথম দিন যে বলেছিলাম আপনারা যে সংস্কার সংস্কার করছেন, কমিউনিস্ট পার্টি তো বড় সংস্কার চায়, তার জন্য তার 17 দফা কর্মসূচি আছে। আর গত নির্বাচনে আমরা 30 দফা কর্মসূচি দিয়েছিলাম, ওর মধ্যে আমূল সংস্কারের কথা বলা আছে। আমূল সংস্কার ছাড়া মুক্তি নাই। কিন্তু যদি গণতান্ত্রিক সংস্কারের কোনো আলোচনা হয়, কমিউনিস্ট পার্টি তার সাথে আছে। আমরা এখানে যুক্তি তর্ক দিয়ে আমাদের কথা বলেছি, কিন্তু আমরা যে দুঃখের সাথে লক্ষ্য করলাম গণতন্ত্রকে ওরা কাগজের মধ্যে বন্দি করে রাখতে চায়। মনে করে কাগজে 2-4টা ভালো কথা লিখলে গণতন্ত্র হয়ে যাবে। একটা আলোচনা ছিল মৌলিক অধিকার সম্প্রসারণ। আপনারা জানেন আমাদের সংবিধানে লেখা আছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা কাজের অধিকারের একটা স্বীকৃতি আছে। কিন্তু আমরা বললাম এটার আইনি স্বীকৃতি দেন, যাতে করে কেউ যদি না খেয়ে থাকে আদালতে চলে যাবে, কেউ যদি চাকরি না পায় আদালতে যাবে, আদালত সরকারকে বলবো ওকে চাকরি দাও, ওর খাওয়ার ব্যবস্থা করো, তার রাষ্ট্রে বাঁচতে হবে না। ওনারা বললেন এটা আলোচনা করব, লিখলেনও বলে বড় করে। সেই দিন এসে বললেন এই আলোচনা করার দরকার নাই, ক্ষমতায় আসলে তখন সেইটাকে ভাববে। এই দেশকে বাঁচিয়ে রেখেছে শ্রমজীবী মানুষ। এই দেশে যারা থেকে কাজ করে, আমার গার্মেন্টস শ্রমিক, কৃষকের সন্তান যে বিদেশে থাকে ওই শ্রমজীবী মানুষ, তারা রেমিটেন্স পাঠায়। এই দেশে শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা করতে পারলাম না। আমাদের দেশ বেশি আছে আর একটা অন্য জায়গায়। আজকে আমি খুলনা এসে সকালে একটা জায়গায় গিয়েছিলাম, আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, খালি বোঝার জন্য বলি। সেইখানে 2 জন তরুণের সাথে আমার পরিচয় হলো। এটা কাকতালীয় কিনা জানি না, একজন ভটিয়াঘাটার তরুণ, আরেকজন হচ্ছে এই যে কোয়ে বাজারের পাশের তরুণ।
দুইজন এসেছে সামান্য ঋণ নেওয়ার জন্য। দুইজনই সুন্দরবন কলেজের অনার্সের ছাত্র, একজন জিওলজিতে পড়ে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানে পড়ে। দুইজনই তার বাবাকে নিয়ে এসেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কেন এসেছো? বলল যে আমরা একটু লোন চাই, একজন মৎস্য খামারের জন্য আর একজন মুরগির খামারের জন্য। আমি নিজের চোখে ভাসলো, অনার্স পড়ুয়ার ছাত্র, সে বাড়ি চেয়ে এবং দেখলাম কোনো কর্মচারী নেই, বাবা এবং মার সাথে মিলিয়ে কেউ মৎস্য খামার করে খারাবান বানতলা, আর এইখানে বললাম এইখানকার আরেকজন এইটা করে। তাহলে এরাই কিন্তু দেশকে বাঁচিয়ে রেখেছে। ফসলের ন্যায্য দাম না পেলেও, মুরগির ন্যায্য দাম না পেলেও, মাছের ন্যায্য দাম না পেলেও এরাই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই কৃষক ক্ষেত মজুরের কোন আলোচনা হয়েছে কি আপনারা দেখেছেন? এই এত সংস্কার আলোচনায় ওই এসি রুমে বসে মিটিং করেছি, আমিও ছিলাম, সেইখানে এই আলোচনা আমরা করতে পারিনি। কেন? কারণ এই শাসক গোষ্ঠী, আমি শুরুতে বলেছি, কার স্বার্থ রক্ষা করে? তারা যাদের স্বার্থ রক্ষা করে আলোচনা তাদের জন্যই হয়েছে। আপনি তাহলে ফল বেশি আশা করে লাভ নাই। আজকে এই অবস্থার মধ্যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমরা শুরুতে বলেছিলাম, আমি অন রেকর্ড বলি, 5 তারিখে ক্ষমতায় নেওয়ার পরে ওনাদের আমন্ত্রণে 8 তারিখে গিয়েছিলাম 8ই অগস্ট। আমরা যা বলেছিলাম আজকে আবার আপনাদের সামনে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আমরা বলেছিলাম, ওনাকে বলেছিলাম আপনি সরকার গঠন করেছেন, ঠিক আছে, আমাদের এইটা আমরা জানি না, তাতেও আমরা আপত্তি করছি না, কিন্তু আপনি দ্রুততম সময়ে নিয়ম নীতি করেন, না হলে চাঁদাবাজি বেড়ে যাবে, দখলদারিত্ব বাড়বে, সামলাতে পারবেন না। আর বলেছিলাম যদি এমন কোন কথা ওঠে যা অন্য যেই বলুক আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। আমাকে জিজ্ঞেস করা হলো কি কথা? আমরা বলেছিলাম সেনা প্রধান শুরুতে কেন নিষিদ্ধ দলের নাম নিল, ওটা কিন্তু আপনার ঘাড়ে পড়ে, সুতরাং খেয়াল রাখবেন। এই কথা 8ই অগস্ট ওনারা দায়িত্ব নিলেন, 12ই অগস্ট আমরা বলে এসেছিলাম। ওনারা বললেন আচ্ছা খেয়াল রাখবো। একজন উপদেষ্টা বললেন আমার কথা থামিয়ে দিয়ে, আমি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসেবে এই কথা বলেছিলাম, আমাকে থামিয়ে দিয়ে বলা হলো আচ্ছা প্রিন্স ভাই, আপনারা তো অনেক ভালো বোঝেন, লেখাপড়া করেন, আপনারা কি বলতে পারবেন এই সরকারের 30 দিন কাজ কি করবে, 60 দিন কি করবে, 90 দিন? আমি বললাম হ্যাঁ যদি আপনারা চান আমরা দেব। কারণ ওই দিন আমরা এবং বাসদ গিয়েছিলাম, আমাদের সিনিয়র নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, সিনিয়র নেতা খালিকুজ্জামান ভাইও ছিলেন, আমাদের প্রেসিডেন্ট মানে আমাদের কমরেড শাহ আলম ভাইয়ের সাথে, বদরুল ফিরোজের সাথে তারাও ছিলেন। আমরা বললাম কোনো অসুবিধা নেই, বলবো। আমাদেরকে বলা হলো তাহলে 1 সেপ্টেম্বর থেকে আমরা ডায়লগ করব। এইটা ছিল 2024-এর কথা। ওই সেপ্টেম্বর মাস আসিল না, আরেক সেপ্টেম্বর মাস আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডায়লগ হলো না, কিভাবে কাজ করবে। পরে যখন অক্টোবরে দেখা করতে গেলাম, আমি ইতিহাসের জন্য বলছি এবং করণীয়র জন্য, আমরা পরিষ্কার করে বললাম, এটা আগস্টের পরে বললাম, সেপ্টেম্বরে কোনো আলোচনা হলো না, অক্টোবরে আবার 5ই অক্টোবর ডাকলেন। আমরা লিখিত, এবার বাম জোটের পক্ষ থেকে গেলাম, লিখিত বললাম ওনাদের কাছে আছে, আপনি জনজীবনের সংকট মোচনের কাজ করেন 1 নম্বর, 2 নম্বর দ্রুততম সময় নির্বাচন দেন, 3 নম্বর ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করার দরকার ওইটা দিয়ে করে নির্বাচনের দিনে যান, আগাম। আর যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের এই অস্ত্র যারা ব্যবহার করে তাদেরকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এই কথা বলার সাথে আরেকটা কথা বললাম, উনি আমাদেরকে জানালেন আমরা একটা সংস্কার কমিটি করেছি, আপনাদেরকে এইটাও জানাই। আমরা খুবই ক্ষুব্ধ হয়ে বললাম সংস্কার কমিটি ভালো, কিন্তু কেন সংবিধান সংস্কার কমিটি আপনি নাম দিলেন? যাকে আগে দিয়েছিলেন তাকে বাদ দিয়ে এমন একজনকে কেন দিলেন যিনি সংবিধান পুনর্লিখন চাইলে? তো সাংঘর্ষিক। একজন তখন সহকারী ছিল, এখন উপদেষ্টা হয়েছে, তিনি আমাদের কথার মাঝে তিনি কথা বলতে চাইলেন, ডক্টর ইউনূস সাহেব ওইটা কেড়ে নিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, উনি উনার কথা বলুক, আপনারা আপনাদের কথা বলেন, যতটুকু একমত হব ততটুকু গ্রহণ করব। যদি 19-20 পার্থক্য থেকে আমি চেষ্টা করব একমত আপনারা হয়েছেন কিনা, হলে আমরা রাজি আছি, না হলে নাই, জনগণকে বলবো। তাহলে উনার সাথে এটা কথা হয়েছিল। কিন্তু আজকে আমি ক্ষোভের সাথে লক্ষ্য করছি
আজকে এই সংস্কার কমিটির নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। আমাদের 4 মূলনীতি যাতে বাদ দিয়ে অন্য একটা কিছু করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। 71কে 47 দিয়ে প্রতিস্থাপনের কাজ চলছে। নারী আসনের আলোচনা হলো, এইখানে এত বড় বড় দল, এত মানবিক দল, কমিউনিস্ট পার্টি আর কয়েকটা বামপন্থী দল ছাড়া নারী আসন বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন কেউ তার পক্ষে থাকে না। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, স্থানীয় সরকারকে শক্তিশালী করো, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের হাতে ক্ষমতা দাও, তারাই উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে, আর পার্লামেন্টের মেম্বাররা আইন প্রণয়ন করবে। এইটা নিয়ে আলোচনা হলো না, ওনারা দ্বিকক্ষের কথা নিয়ে আসলেন। আমরা পরিষ্কার বললাম, বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষের প্রয়োজন নেই, ওইটা সাদা হাতি পোষার মতো হবে, প্রয়োজন নাই। কিন্তু ওনারা মেজরিটিতে বললেন, আমরা বললাম আমরা দ্বিমত করি। আমার এই পয়েন্টে পরিষ্কার বক্তব্য। আজকের এই সমাবেশ থেকে বলি, আপনার যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে যে যদি নোট অফ ডিসেন্টের নামে, অধিকাংশ দলের নামে কোনটা চাপিয়ে দেওয়া হয়, ওই সনদে কমিউনিস্টরা থাকবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষিত হয় না, এমন কোন কাজে কমিউনিস্টরা থাকবে না। বন্ধুগণ, এই অবস্থার মধ্যে দুর্বল সরকার দেখে পাশের আধিপত্যবাদী দেশ জানেন কিভাবে নগ্ন হস্তক্ষেপ রাজনীতিতে করেছিল। এখনো সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে নাই, অসম বাণিজ্য চুক্তি দূরে থাকুক, একছত্রভাবে তারা আমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা করছে, তারা প্রভাব বিস্তার করতে চাইছে। আর ওই আমেরিকা এই সুযোগ নিয়ে ভূ রাজনৈতিক কারণে বাণিজ্য চুক্তি করছে, যেটা সরকার উন্মুক্ত করে না। করিডোর দিয়ে দেওয়ার কথা বলে, বন্দর বিদেশিদের দিতে চায়, কাতারকে সমস্ত তৈরির কারখানা দিতে চায়। আমরা সরকারকে হুঁশিয়ার করেছি, আজকে হুঁশিয়ার করতে চাই, এইটা আপনার দায়িত্ব না, এটা নির্বাচিত সরকার বিবেচনা করবে, আর আমরা জনগণ বিবেচনা করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো দ্রুত সময় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আজকে তারা এটি না করে একদিকে দেশের লুটেরা গোষ্ঠী আর ওই বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করার সুযোগ দিতে চাইছে। তাই তো এই বিদেশি শক্তিগুলো কারণে অকারণে বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা ওই যে 3টা কথা বলেছিলাম, দুঃশাসন হটাও। দুঃশাসন ঘটেছে, দুঃশাসন হটে নাই, সুতরাং দুঃশাসন হটানোর সংগ্রাম থাকবে। আমরা বলেছিলাম সাম্প্রদায়িকতা পরাস্ত করতে হবে, ওইটাও থাকবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, এই ধারে আমরা আগাবো। আর সামগ্রিক ভাবে ব্যবস্থা বদল করে বাংলাদেশের মানুষের মুক্তি আগানোর কাজটা করব। এই জন্য আজকে নীতিনিষ্ঠ শক্তিকে এক কাতারে দাঁড়াতে হবে। আমি বাংলাদেশের বাম গণতান্ত্রিক আপামর মানুষকে আহ্বান জানাই, আসেন, ওই তেঁতুল গাছে মিষ্টি আম আশা করেন না, মিষ্টি আম গাছের চারা লাগান, ওই চারার পাশে আসেন, সমবেত হয়ে আমরা বড় গাছ তৈরি করি, যেটাই হবে মানুষের মুক্তির সংগ্রাম। কমিউনিস্টরা লাল পতাকা হাতে এই সংগ্রামকে ভয়কে উপেক্ষা করে এগিয়ে গেছে। ওই 42 সালের কথা বলেছিলাম, আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। ন্যায্য কথা কমিউনিস্টরা বলে যাবে, জনগণকে সাথে নিয়ে আসেন। আমরা সবাই এই যারা সম্মেলনে মিলিত হয়েছি, ওই কয়রা থেকে শুরু করে ফুলতলা সমস্ত জায়গায় ঘরে ঘরে আমাদের আহ্বান পৌঁছে দিই, লাল পতাকার আহ্বান। মানুষকে বলি, ক্ষমতায় 40 বছর দেখেছেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে অনেক দলকে দেখেছেন। আমি ঐক্যমত্য কমিশনের নামে তাদের চেহারা বললাম। সুতরাং এদের প্রতি আশা করে লাভ নেই, আকাঙ্ক্ষা করে লাভ নেই। যদি আশা করেন, আকাঙ্ক্ষা করেন, তাহলে ওই তেঁতুল গাছই হবে, মিষ্টি আম গাছ হবে না। অতএব আসেন, লাল পতাকার তলে সমবেত হন, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটা গণঅভ্যুত্থান সংগঠিত করি, সমাজ বিপ্লব সম্পন্ন করি, তার মধ্য দিয়ে
বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ক্ষমতায় বসায় যারাই মানুষের মুক্তি নিশ্চিত করতে পারবে, সেই সংগ্রামে আপনাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে একই সাথে এই বন্দর নগরী খুলনা আজকে আর বন্দর নগরী নাই। ওই শিল্পহীন হয়ে গেছে খালিশপুর থেকে রূপসা। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান নাই। ওয়াসা নামে বড় বড় বিল্ডিং হয়েছে, পানির বিল বেশি হয়, ওই পানি খাওয়া যায় না। রাস্তাঘাটের উন্নয়ন এখনো হয় নাই। এই অঞ্চলে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে, কোন শিল্প কলকারখানা গড়ে উঠছে না খুলনাতে। খুলনার তরুণ প্রজন্ম তারা নিজের ভবিষ্যৎ জানে না। সুতরাং এই অবস্থা থেকে খুলনাকে মুক্ত করতে, দক্ষিণ অঞ্চলকে মুক্ত করে দক্ষ এবং সমতা ভিত্তিক খুলনা জেলা আমরা গড়ে তুলব, সেই অঙ্গীকারগুলোর মধ্য দিয়ে আমাদের পার্টির আজকের সম্মেলনের সামগ্রিক কাজ সম্পন্ন হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য